আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সকলের কথা ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা। আলোচনা করব আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস লম্বা চড়া সময় থাকা উচিত কিনা এই প্রেক্ষিতে। আপনারা এই আলোচনার প্রেক্ষিতে কমেন্টস আশা করছি আপনাদের কাছ থেকে। আমি সচরাচর আশা করি না সব সময়, তো এই আলোচনাটা বিশেষভাবে আপনারা এই আলোচনায় কমেন্টস করবেন। আপনারা জানেন যে গতকালকেই ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ওনার ভাষণটা আমরা শুনবো, তার আগে আমরা একটু আলোচনা করি। ওনার ভাষণে নানাবিধ বিষয় উঠে এসেছে। ওনার সফলতা, ওনার ব্যর্থতা, ওনার ডিপ্লোমেসি, কূটনৈতিকতা, তারপরে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রশাসনিক সক্ষমতা, নানান বিষয় উনি আলোচনায় এনেছেন। তো ওনার আলোচনা থেকে অবশ্যই ওনার বক্তব্যগুলোই আমরা হুবহু মেনে নিব না। আমরা গত 7 মাসে ওনার কর্মকাণ্ডকে অবশ্যই জাস্টিফাই করব। সেই প্রেক্ষিতে আমরা যদি মনে করি যে না, ওনার আলোচনা মোটামুটি ঠিক আছে, তাহলে হয়তো আমরা সিদ্ধান্ত নেব। চলুন আমরা কিছু ডক্টর ইউনূসের গতকালকের বক্তব্যের কিছু টুকরো সংবাদ দেখে আসি, তারপর আমরা আলোচনাটা করি। সালাম আলাইকুম। নীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এমন সবকিছুই সম্ভব। এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী। আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের রপ্তানি 13% বেড়েছে। জানুয়ারিতে 7% কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস, প্রত্যাবাসন আইনসহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ শুরু করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে। বিশ্ববিখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন। ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ, এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধান, মন্ত্রী, বিশ্ব বাণিজ্যের নায়করা, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে। তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন। আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে। আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি। তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে। শিল্পাঞ্চলে 2টি কাজ দিয়ে তারা শুরু করবে, এই জন্য কথাবার্তা শুরু হয়েছে। প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোশত প্রক্রিয়াজাত করার কারখানা করবে। এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে। তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনা করার জন্যও আগ্রহ জানিয়েছে। প্রিয় দেশবাসী, বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে আমরা আসিয়ানের সদস্য হিসেবে যোগদান করার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছি। এই বছরের শুরু থেকেই মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। তিনি আমাদের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন, আমাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি। মালয়েশিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়েছে। আমাদের দেশ থেকে শ্রমিক নিয়ে যাবার ব্যাপারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল সবগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে তারা কাজ করছে। আগামীকাল 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার বৈঠক হবে। চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গেও বৈঠক করব। পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে। আমরা তাদের সঙ্গে কাজ করছি। এছাড়া প্রযুক্তিগত সহায়তা, মেডিকেল সহায়তা,
স্বল্প মূল্যে চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায়। এটা খুব দ্রুতই শুরু হবে। এই সফরের মধ্য দিয়ে আমাদের দু দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর হবে। আমি বরাবরই বলে এসেছি, আমরা মহা সৌভাগ্যবান এক জাতি। পৃথিবীর মানচিত্রে আমাদের অবস্থানের কারণে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান, দক্ষিণ এশিয়ার এই 4টি দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে 4 দেশই লাভবান হবে। নেপাল ও ভুটান আমাদের জলবিদ্যুৎ দিতে অত্যন্ত আগ্রহী, আমরাও নিতে আগ্রহী। বাংলাদেশের শিল্পাঞ্চল গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই। আমাদের রয়েছে এক বিস্তীর্ণ মহাসাগর। ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের সামনে বিরাট অর্থনৈতিক সুযোগ এনে দিয়েছে। কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ উপকূলভূমি। এই দীর্ঘ উপকূল জুড়ে বিরামহীনভাবে অনেকগুলি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আন্তর্জাতিক মানের সমুদ্র বন্দর, শিল্প কারখানা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা স্থাপন করা গেলে পুরো অর্থনৈতিক অঞ্চলের ভবিষ্যৎ দ্রুত পরিবর্তন সম্ভব। নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারলে জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরশীলতা কমবে। বর্তমানে বিশ্ববাসী পরিবেশ রক্ষায় সচেতন, তারা এটাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশ বান্ধব বিকল্প পাওয়া গেলে বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি মনোযোগ আকর্ষণ করা যাবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার পরিপ্রেক্ষিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করার বেশি আমরা জোর দিয়েছি। রোসাটমের মহাপরিচালক আমাকে বলেছেন, শিগগিরই বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। আমাদের পণ্য পৃথিবীর পণ্য। এই পণ্য নেপালে যাবে, ভুটানে যাবে, ভারতের 7 সিস্টার্সে যাবে। প্রতিবেশীদের পণ্য আমাদের এখানে আসবে, সারা পৃথিবীর কাছে পৌঁছে যাবে। এইভাবেই এটি একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে দাঁড়িয়ে যাবে। আর এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি। স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে। দুর্নীতির ফলে শুধু যে সবকিছুতে অবিশ্বাস্য রকম ব্যয়বৃদ্ধি পাচ্ছে তাই না, এর ফলে সরকার ও জনগণের সকল আয়োজন বিকৃত হয়ে যায়। সরকারের লক্ষ্য, নীতিমালা, প্রাতিষ্ঠানিক আয়োজন, সরকারি কর্মকর্তাদের দায় দায়িত্ব যা কিছু কাগজে লেখা থাকে তার সব কিছু অর্থহীন হয়ে যায়। দেশ চলে অলিখিত আয়োজনে। সরকারকে চলতে হয়, ব্যবসায়ীকে চলতে হয়, শিল্পপতিকে চলতে হয়, বিনিয়োগকারীকে চলতে হয়, দেশের সকল নাগরিককে এই অলিখিত নিয়মে চলতে হয়। নাগরিককে এই অদৃশ্য জগতের সঙ্গে মোকাবেলা করে টিকে থাকার বিদ্যায় পারদর্শী হতে সাধনা করতে হয়। দৈনন্দিন জীবনে টিকে থাকা এবং সাফল্য অর্জনের জন্য একটা নতুন ভাষা আয়ত্ত করতে হয়। চারদিকে কী শব্দ বলা হচ্ছে, কাগজে কী লেখা হচ্ছে তা মনে মনে দ্রুত অনুবাদ করে তার মর্মার্থ বুঝে নিতে হয়। তা না হলে দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়া যায় না। সবচেয়ে বড় মুশকিল হলো এর কোনো অভিধান নেই। কারণ ব্যক্তি বিশেষে, স্থান বিশেষে, পরিস্থিতি বিশেষে এর অর্থ ক্রমাগতভাবে পাল্টে যায়। পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না। এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয়, আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয়। দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই, কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। দুর্নীতি থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। অন্তর্বর্তী সরকার সকল কাজ দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। এই সরকারের মেয়াদকে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টার পাশাপাশি আগামী দিনেও দেশের নাগরিককে যেন সরকারের পৃষ্ঠপোষকতা দুষ্পুষ্ট দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি ও হয়রানি রোধে আমরা একটা বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি। সরকারের সঙ্গে দৈনন্দিন, মাসিক বা বার্ষিক রুটিন কাজের জন্য যেন কোনো নাগরিককে সশরীরে কোনো সরকারি অফিসে উপস্থিত হতে না হয়। দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে সরকারি সব অফিসে ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ই-ফাইলিং ব্যবস্থা চালু হলে দুর্নীতি কমে আসবে। এতে করে কোন অফিসের কোন ডেস্কে কোন ফাইল আটকে আছে তা সহজেই জানা যাবে। সরকারি যতগুলো কার্যক্রমে অনলাইন সেবা চালু সম্ভব সবখানেই এই সেবা চালুর বিষয়ে সরকার কাজ করছে। সরকারি বিভিন্ন সেবা পেতে অসহায় নাগরিকের
টুটি চেপে ধরে অবিশ্বাস্য পরিমাণ টাকা দিতে বাধ্য করা হয়। টাকার যে লেনদেন ও ভোগান্তির সম্মুখীন হতে হয় সেটা থেকে নাগরিকদের বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর। অনলাইনে সেবা পাওয়ার পদ্ধতিটি আরও কীভাবে সহজ করা যায় এই ব্যাপারে আমাদের কাছে পরামর্শ জানিয়ে লিখুন, ইমেইল করুন। আপনি বা আপনার পরিবারের যে কেউ এই সেবা বাণিজ্যিকভাবে দিতে চাইলে প্রশিক্ষণ গ্রহণ করে পৃথিবীর যে কোনো স্থান থেকে এই সেবা দিতে পারবেন। বিগত সরকারের আমলে ভিন্নমতকে দমন করার জন্য মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল। বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই করে আমরা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। গত ফ্যাসিস্ট সরকারের সময় দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে সারা দেশে এই পর্যন্ত ৬,২৯৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। অন্যান্য সকল হয়রানিমূলক মামলাও ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে। এছাড়া এ পর্যন্ত সাইবার সিকিউরিটি আইনের অধীনে বিচারাধীন স্পিচ অফেন্স সংক্রান্ত ৪১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এই আইনটি অবিলম্বে বাতিল করে নাগরিক বান্ধব সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে। মানুষের ভোগান্তি রোধেও আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি। জিডি করার সময় স্বাক্ষর দেওয়ার জন্য এখন আর থানায় যাওয়ার প্রয়োজন নয়, এটা অনলাইনেই করা যাবে। এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা সংশোধনীর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের হয়রানি লাঘব করা হয়েছে। সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টিকার থাকলে কিংবা জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। সরকারি সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর বিমানের টিকিট কেনার পুরো প্রক্রিয়াটি অনলাইনে নিয়ে যাওয়ার ফলে বিমানের টিকিটের দাম শতকরা ৫০ থেকে ৭৫ ভাগ কমে গেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাই বোনেরা এতে করে স্বস্তি পাচ্ছেন। অন্যান্য এয়ারলাইনের টিকিটের দামও কমে গেছে। নাগরিকদের হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা প্রদানের জন্য সরকার ভূমি সেবা ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় অনলাইনে ঘরে বসেই জমির খাজনা প্রদান, নামজারি, জমা খারিজ, খতিয়ান বা পর্চা সার্টিফাইড কপি, মৌজা ম্যাপ বা নকশা প্রদানের কার্যক্রম শুরু করেছে। এই পদ্ধতিতে ভোগান্তি, অস্বচ্ছতা ও দুর্নীতির অবসান হবে। বর্তমানে সারা দেশে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু হয়েছে। এগুলোকে ক্রমান্বয়ে আরও জনবান্ধব করে স্থায়ী রূপ দেওয়া হবে। এর লক্ষ্য হবে ক্রমাগতভাবে এই সকল দায়িত্ব সরকারের হাত থেকে নিয়ে সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়া। গ্রামের স্কুল কলেজ পাশ করা ছেলেমেয়েরা, গৃহিণীরা ঘরে বসে সারা দেশে এই সেবা দান করবে এবং অনেকে তাদের কৃতিত্বের জন্য প্রসিদ্ধ হয়ে পড়বে। তারা সারা দেশের গ্রাহকদের সেবা নিজের গ্রাম থেকেই প্রদান করবে। রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জায়গায় দুটি পৃথক বিভাগ করা হচ্ছে। একটি হলো নীতি প্রণয়ন বিভাগ বা জাতীয় রাজস্ব নীতি বোর্ড, অন্যটি বাস্তবায়ন বিভাগ বা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ। এর ফলে সরকারের পছন্দের ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার আর সুযোগ পাবে না। আমি আশা করি পরবর্তীতে যারা সরকারে আসবেন তারাও এই নীতি বহাল রাখবেন। এখনকার যুগ হলো প্রযুক্তির যুগ, সৃজনশীলতার যুগ। আমাদের দেশে ১৭ কোটি নারী পুরুষ, তার মধ্যে তরুণরা হলো বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশ মানব সম্পদের দিক থেকে ৮ম বৃহত্তম দেশ। একযোগে এই তরুণরা সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলে বন্যার স্রোতের মতো আমাদের দেশ দ্রুত বেগে পৃথিবীর বাজারের মধ্যস্থানে চলে যাবে। এই বিপুল তরুণ গোষ্ঠীর সামনে থেকে পথের বাধা সরিয়ে দেওয়াই হলো আমাদের সরকারের প্রধান লক্ষ্য। প্রযুক্তি আমাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে, আমরা দ্রুত বেগে এই সুযোগ গ্রহণ করার কাজে নিজেদের নিয়োজিত করেছি। এমনভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করার কাজে নিয়োজিত হয়েছি যাতে নাগরিকের আঙ্গুলের ইশারায় সরকার তার সেবা নাগরিকের কাছে তাৎক্ষণিকভাবে হাজির করে। তা নিশ্চিত করার জন্য আমরা সেই সেবা দিতে চাই প্রযুক্তির মাধ্যমে, সরকারি অফিসের মাধ্যমে নয়। ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি। এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চাইতে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন। পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এই পর্যন্ত ৭০,০০০ নতুন পাসপোর্ট, যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল, তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য আমরা পুরনো পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছি। এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে। দেশের অভ্যন্তরে ই পাসপোর্ট
হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে। আগামীতে সকলেই ঘরে বসে পাসপোর্ট পাবেন, এটা নিশ্চিত করার চেষ্টা করছে। পাসপোর্ট দেওয়ার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অত্যন্ত উৎসাহ সহকারে দ্রুত এসব পরিবর্তন আনার ব্যাপারে এগিয়ে আসছেন দেখে মনটা আনন্দে ভরে যায়। প্রিয় দেশবাসী, হজ মুসলমানদের জন্য সবচেয়ে গভীর আধ্যাত্মিক সফরগুলোর মধ্যে প্রধান। সারা জীবন তারা হজ পালনের জন্য অপেক্ষা করেন। পবিত্র হজ পালনে বাংলাদেশের হাজিরা প্রায় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন। ভাষাগত বাধা, স্বাস্থ্য ঝুঁকি, অতিরিক্ত ভিড়, প্রশাসনিক জটিলতা এবং লজিস্টিক সমস্যা সহ নানা অসুবিধা। হজের অভিজ্ঞতাকে মসৃণ ও নিরাপদ করতে অন্তর্বর্তীকালীন সরকার একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে, যা সম্মানিত হাজিদের যাত্রার আগে, যাত্রা চলাকালীন সময়ে এবং ফিরে আসার পরেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এই অ্যাপটি বাংলা ভাষায় রিয়েল টাইম নির্দেশনা ও সহায়তা প্রদান করবে। সরকার সমর্থিত বিশেষ ডেবিট কার্ডের মাধ্যমে বিদেশের স্থানীয় মুদ্রায় আর্থিক লেনদেন নিশ্চিত করবে। লাগেজ যাতে হারিয়ে না যায় তার জন্য লাগেজ ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে। মোবাইল ফোনের মাধ্যমে হজযাত্রীরা প্রত্যেক দিন ওই দিনের করণীয় ও যাতায়াতের বিস্তারিত বিবরণ জানতে পারবেন। যেদিন যে দোয়া পড়তে হবে সেটা স্মরণ করিয়ে দেবে। যেসব পবিত্র স্থানে যাবেন সেসবের ছবিসহ ইতিহাস বর্ণনা করবে। হাজিদের মনে কোনো প্রশ্ন জাগলে কল সেন্টারে ফোন করে সেই প্রশ্নের উত্তর পাবেন। শরীর খারাপ লাগলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। সম্মানিত হাজিদের কোনো পরামর্শ থাকলে সেটা পরামর্শ পৃষ্ঠায় লিখে দিতে পারবেন। ভ্রমণের দৈনন্দিন ঝামেলার জন্য হজের মূল লক্ষ্যকে পরাজিত করতে না পারে তার জন্য সকল ব্যবস্থা এতে রাখা থাকবে। প্রিয় দেশবাসী, আপনারা শুনেছেন আমি স্টারলিংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ধনকুবের স্পেস এক্স ও টেসলারের মালিক এলন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছি। সে অনুসারে কোম্পানির প্রতিনিধিরা এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর আয়োজন করছে। তাদের সঙ্গে 3 মাসের মধ্যেই বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করার কাজ চলছে। স্টারলিংকের মাধ্যমে স্বল্প মূল্যে উচ্চগতির ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল জগতে একটা বিপ্লব আনবে। স্টারলিংক সেবা চালু হলে দেশের প্রতিটি গ্রাম, দ্বীপাঞ্চল, দুর্গম পাহাড়ি অঞ্চল অতি উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় চলে আসবে। স্টারলিংক চালু হলে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দী করার কোনো সুযোগ পাবে না। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বিশ্বমানের শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে। আমাদের নতুন প্রজন্ম দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলেই থাকুক না কেন তারা বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠার সুযোগ পাবে। সরকার যুব উদ্যোক্তা নীতি 2025 প্রণয়ন করেছে। এর লক্ষ্য হবে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত অগ্রগতির মূল চালক হিসেবে তরুণ তরুণীদের ক্ষমতায়ন করা। এই নীতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উপায় হিসেবে সফল উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হবে। প্রিয় দেশবাসী, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কয়েকদিন আগে বাংলাদেশ সফর করেছেন। তাকে সঙ্গে নিয়ে আমি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গিয়েছি। ক্যাম্পে অবস্থানরত 1 লাখ রোহিঙ্গা শিশু, কিশোর, নারী, পুরুষ সবার সঙ্গে একসঙ্গে ইফতার করেছে। আমাদের প্রস্তাবে সম্মতি জানিয়ে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি পৃথক অধিবেশন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। মালয়েশিয়া ও ফিনল্যান্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজক হতে এগিয়ে এসছে। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে আমি এই গুরুত্বপূর্ণ সভায় মুখ্য ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছি। তিনি আমার প্রস্তাব গ্রহণ করেছেন। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে এসে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও তরুণদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন। বৈঠকে সবাই জাতিসংঘের মহাসচিবকে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নের কথা জানিয়েছেন। আপনারা জানেন, পতিত স্বৈরাচারের নিপীড়নের বর্ণনা উঠে এসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের রিপোর্টে। গত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র, শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন, পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা। এই রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসছে যে
শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা করতে। বিগত সরকার, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী গোষ্ঠী ও সংগঠন একত্রিত হয়ে পরিকল্পিতভাবেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল। মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের রিপোর্টে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে প্রায় ১৪০০ জন নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ১৩% শিশু। বিক্ষোভের সম্মুখ সারিতে থাকার কারণে আমাদের জুলাই কন্যারা নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়েছে, এমনকি যৌন নির্যাতনের শিকার হয়েছে। জাতিসংঘের রিপোর্ট পড়ে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কি ভয়াবহতা! কিভাবে একজন প্রধানমন্ত্রী নিজ দেশের নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে? ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন। এটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসছে। মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের এই রিপোর্টকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার সেই সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এই দেশের মাটিতে হবেই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে, ঘটনা একটা, ছবি আরেকটা। এরকম ফটোকার্ড বানিয়ে অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলছে। যতই নির্বাচন কাছে আসবে, এর রূপ আরও ভয়ঙ্কর হতে থাকবে। কারা এর পেছনে আছে, কেন আছে, তা আপনাদের সবারই জানা আছে। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন। দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। সবসময় মনে রাখতে হবে, আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না। আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে। 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 38টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছেন। তাদের মতামত তুলে ধরছেন। কোন রাজনৈতিক দল কোন কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন, কোনটিতে দ্বিমত হয়েছেন, সেসব তারা জানাচ্ছেন। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন। ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে। কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া। এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এখন আমি মূলত আলোচনাটা যে জায়গা থেকে করতে চাই যে আমরা আসলে ডক্টর ইউনূসকে আরো লম্বা চড়া সময় দেওয়া উচিত কিনা। প্রথম কথা, গত স্বৈরাচার সরকারের সময় মানে ডক্টর ইউনূসকে
যারা আমরা বলছি যে ডক্টর ইউনূসকে লম্বা চড়া সময় দেওয়ার সুযোগ নাই, এখানে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে চলমান রাখতে হবে, তা উনি যদি লম্বা চড়া সময় থাকে তাহলে সেই ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া অচল হয়ে যায়, এই আলোচনাটা মানে এই ইস্যুটা আমরা যারা মানে সামনে আনি, তারা কি আসলে আমরা মনে করি যে গত শেখ হাসিনার সময় 15 বছর যাবৎ গণতন্ত্র বাংলাদেশে ছিল? ওনারা যদি গত 15 বছরে শেখ হাসিনার আমলে গণতন্ত্র ছিল না মনে করে, তা সত্ত্বেও যদি মানে ওই সময় গণতন্ত্র ছিল না মনে করে, আবার এখনো গণতন্ত্র নেই মনে করে, তাহলে এই সময়টা আর ওই সময়টা প্রায় একইভাবে দেখতেছে, একইভাবে মানে বিশ্লেষণ করতেছে। ব্যাপারটা কি তাই? তো সেই ক্ষেত্রে এখন এই মুহূর্তে যে সময়টা চলছে, ডক্টর ইউনূস সাহেব দেশটা চালানোর কারণে গণতান্ত্রিক যেই প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, এতে কি পৃথিবীর বিভিন্ন বিনিয়োগকারীরা নাখোশ? আপনারা দেখেছেন ওনার আলোচনা, উনি বলেছে যে মানে পৃথিবীর বড় বড় বিনিয়োগকারীরা এই মুহূর্তে বাংলাদেশের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। যদি এইগুলো সত্য হয়, আমরা অবশ্যই জাস্টিফাই করব। তো পৃথিবীর বড় বড় বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের ব্যাপারে, তাদের অনেক আগ্রহ, তারা বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া এগিয়ে যেতে চায় এবং কি তারা পাশাপাশি বিনিয়োগ করতে চায়। সেই ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ার দোহাই দিয়ে মানে কোনোভাবেই নিশ্চয়ই বিনিয়োগ ব্যাহত হচ্ছে না, তাহলে এই ইস্যুটা ঠিক না। আর আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ কথা বলি, গত সরকারের সময় আমরা যারা ঘরে ঘুমাইতে পারি নাই, ধান খেতে ঘুমাইছি, অনেকে দেশের বাইরে চলে গেছি, অনেকে লুকায়ে ছিলাম, অনেকে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিছি, সেই মানুষগুলাকে এখন লুকায় থাকতে হয়? সেই মানুষগুলাকে এখন ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে হয়? সেই মানুষগুলাকে এখন দেশ ছেড়ে চলে যেতে হয়? যদি তা না হয়, তাহলে কেন ডক্টর ইউনূস কেন এত হেডেক? মানে কি ঠেকে আছে আর কি বেঁধে আছে? ওনার আলোচনা থেকে আমার এটা মনে হচ্ছে যে মানে একটা দেশ চালানোর জন্য পাশাপাশি পৃথিবীর সকল অন্য দেশের সাথে যেই রিলেশন, যেই মানে সম্পর্ক বজায় চলার কথা, ডক্টর ইউনূসের সাথে সেটা বজায় চলছে বা চলবে বলে আমার মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সংকটটা আসলে কোথায়, বাধাটা কোথায়? ওনাকে তাড়াতাড়ি কালকের ভিতরেই, আগামী 2 মাসের ভিতরেই নির্বাচন দিয়ে দিতে হবে, এই আলোচনাটা কোথা থেকে আসতেছে? কেন আসতেছে? এই আলোচনাটা কি এই জন্য আসতেছে যে আসলে ডক্টর ইউনূস চলে গেলেই আমরা সরকারে যাব, আমরা সরকারে গেলে মোটামুটি অনেক খেতে পারবো, অনেক কিছু দখল করতে পারবো? ব্যাপারটা কি এরকম? মানে এটা খুব নেগেটিভ অর্থে না দেখলেও তো এটা বাস্তব যে ডক্টর ইউনূস চলে গেলে কোন একজন সরকার ক্ষমতা আসবে, তারা ক্ষমতা নিবে, ক্ষমতা ভোগ করবে, সুযোগ সুবিধা ভোগ করবে, এটা তো সত্য। এখন এই সত্যটা যত তাড়াতাড়ি হয় ততই আমাদের মঙ্গল, নাকি এইটা মেনে নিতে হবে যে আসলে আমাদের এই বাস্তবতায়, এই দেশে বাংলাদেশের বাস্তবতায় দেশ স্বাধীনের পরে সকল দলের হাতেই এই দেশের গণতন্ত্র, সাধারণ মানুষের অধিকার, নাগরিক অধিকার, ন্যায্যতা সবকিছু ধ্বংস হয়েছে। তো ডক্টর ইউনূসের মতো একজন একদম বাহিরের, একদম ভিন্ন জায়গার একজন সরকার একটা লম্বা চড়া সময় থেকে যদি এই জায়গাগুলো ঠিকঠাক করতে পারে, মোটামুটি ঠিকঠাক করতে পারে, দুর্নীতির জায়গাটা অনেক কমায় আনতে পারে, সেই ক্ষেত্রে কি আমাদের এই দ্রুত ক্ষমতা না নেওয়ার চিন্তাটা না করে একটু লম্বা চড়া সময় দিয়ে পরিস্থিতিটা দেশের সার্বিক অবস্থা একটু ভালো করে ক্ষমতাটা না নিলে ভালো হয় না? মানে দিন শেষে তো ডক্টর ইউনূস আফটার টুডে অর টুমোরো, 2 মাস পরে বা আগে উনি ক্ষমতা ছেড়ে দিবেন, এই ব্যাপারে কিন্তু আমার মনে হয় না কারোই খুব বেশি দ্বিমত আছে। তো উনি যদি ক্ষমতা 2 দিন আগে পরে ছেড়েই দেয়, তাহলে তো আমি 2 দিন পরেই নেই না কেন? বরঞ্চ আমাকেও তো অনেক সংশোধনের জায়গা আছে। আমরা দেখছি বিভিন্ন দলের ভিতরে নানান সংকট, তারাও সেই সংকটগুলা ঝেড়ে কেসে সমাধান করতে পারে। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস না থাকার বিষয়টার ব্যাপারে ডক্টর ইউনূসকে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত, এই আলোচনা যারা সামনে এনে যে ইস্যুগুলা আনে, যে ইস্যুগুলাকে সামনে নিয়ে আসে, এই ইস্যুগুলার কি খুব বেশি ভিত্তি আছে? এই ইস্যুগুলা বলতে তো আমরা এটাই বুঝি যে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না, বড় বড় দাতা সংস্থা তাদের মানে সুবিধা আমাদেরকে দিবে না, দেশে প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণ করতে পারবে না। প্রশাসনিক কাঠামোর কথা যেটা বলি, আমরা ফ্যাসিবাদ পতনের পরে ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পরে যেই হজবরল দেখতেছিলাম, সেগুলা কিন্তু দিন দিন আস্তে 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 নিয়ন্ত্রিত হয়েছে। এখন কিন্তু সরকার একটা একদম ইমব্যালেন্স না, মোটামুটি একটা ব্যালেন্স, সে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে। আর বাংলাদেশে এত বড় লম্বা সময় কেউ ক্ষমতায় থাকে নাই, এইরকম ভাবে কারো বিদায় হয় নাই,
তারপর এরকম পরিস্থিতি আর আমরা আর দেখি নাই। অতএব নতুন পরিস্থিতিতে সরকার সামাল দিতে একটু নতুন সময় নিবে, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে খুব দ্রুত সরকারকে বিদায় করে দেওয়া, নতুন দলীয় সরকার ক্ষমতায় এসে একদম উল্টায় ফেলবে, এটা কি আমাদের ভাবা দরকার আছে? আমি তো মনে করি যে, এবং আমার সাথে আপনারা অনেকেই একমত হবেন আমি বলে আমি আশা করি, যে এই ইউনূস সরকার ছাড়া অন্য যে কোনো সরকার, যে কোনো ব্যক্তির নিয়ন্ত্রণে যদি কোনো সরকার প্রতিষ্ঠা হইতো, সেটা ওদিন টিকতো বলে আমার সন্দেহ। এবং কি এটাও আমি মনে করি যে এই ইউনূস সরকারকে দ্রুত বিদায় করে যারা ক্ষমতায় বসবে তারাও খুব টালমাটাল অবস্থায় থাকবে, তারাও কতদিন সরকার চালাইতে পারবে এটা খুব বোঝা মুশকিল, যদি না ইউনূস সরকার এই অনেক ঝামেলাগুলোকে একটা শেপের মধ্যে এনে না দিতে পারে। অর্থাৎ আমি মনে করি যে ডক্টর ইউনূস যদি গত দীর্ঘ সময়ের নানান রাজনৈতিক এই অসহিষ্ণু, তারপরে দুর্নীতি, এইসব অনেক জঞ্জালকে যদি অনেকটা শেপের ভিতরে নিয়ে এসে ছোটখাটো করে তারপরে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত প্রতিনিধি ক্ষমতা দেয়, তাহলে ওই নির্বাচিত প্রতিনিধিও দেশ চালাইতে তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে, খুবই ভালোভাবে দেশ চালাইতে পারবে। কারণ হলো ডক্টর ইউনূস যে সংস্কার কমিশনগুলো করেছে, সেই সংস্কার কমিশন যে কাজগুলো করেছে, সেই কাজগুলো তো ডক্টর ইউনূসের জন্য না, শুধু এদেশের মানুষের জন্য এবং এই দেশের রাজনীতিবিদদের জন্য। কারণ এই দেশের রাজনীতিবিদরা তো দীর্ঘদিন রাজনীতিতে ক্ষমতায় আসলে দল মানে রাজনীতি করতে পারে না, দল চালাইতে পারে না। দেখেন প্রত্যেক বছরই 5 বছর করে ক্ষমতায় আর থাকে না, আবার যারা থাকে তারা জুলুমবাজ হয়ে থাকে। কারণ রাজনৈতিক পরিচালনা শেপটা ঠিক নাই, জনগণ, সার্বিক পরিস্থিতি। অতএব ডক্টর ইউনূস আমি মনে করি যে কার্যক্রম সামনে করছেন, দেখছেন, দেখাচ্ছেন, সকল রাজনৈতিক জন্যই একটা ভালো একটা শেপে চলে আসবে, সকল জনগণ নিয়ন্ত্রণে চলে আসবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে, দেশের রাজনৈতিক দলগুলো অনেক নিয়ন্ত্রণে আসবে। গতকালকে কয়েকটা ভোক্তা অধিকারের কয়েকটা প্রোগ্রাম দেখলাম, ভাড়া নিয়ে, তারপরে নানান জায়গায়। এগুলো আমরা খুব আগে খুব ছোটখাটো পর্যায়ে, টোটা ফোটা পর্যায়ে দেখেছি, কিন্তু এগুলো এখন ব্যাপক পর্যায়ে হচ্ছে। এগুলো ব্যাপকভাবে হইলে দেশটা একটা শেপে আসবে। এখন দলীয় আসলে কি হয়, কি দলীয় সরকারগুলো এই কাজগুলো করতে পারে না। কেন? যেখানেই যায় ভোক্তা অধিকার হোক আর যে ম্যাজিস্ট্রেট হোক, যেখানেই যায় অনিয়মে হানা দেয়, ওই অনিয়মকারী কোনো না কোনো ভাবে ওই ক্ষমতাসীন সরকারের সাথে লবিং করে ফেলে, করে হাই হ্যালো করে সে মানে তার ক্ষতিটাকে কমায়, সে মানে একটা সুবিধাজনক জায়গায় চলে যায়। কিন্তু ডক্টর ইউনূসদের মতো যে সরকারগুলো আসে, সেই সরকারের তো কোনো লবিং থাকে না, তারা সাধারণত তাদের মতো করেই কাজ করতে পারে। এই জন্য এর সুফলটা যেমন জনগণ পাবে, তেমন রাজনৈতিক দলগুলোও পাবে। তো আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে আজকের আলোচনায় আপনারা কি মনে করেন? ডক্টর ইউনূসের আলোচনাটা আমি মাঝ দিয়ে দেখালাম আপনাদেরকে, যে ডক্টর ইউনূসের আলোচনা সার্বিক বিষয়ে, ওনার এই 7 মাসের কর্মকাণ্ড এবং ওনার যে ডিপ্লোমেসি, সারা বিশ্বে ওনার যে গ্রহণযোগ্যতা, সকল কিছু দিয়ে উনি যে কাজ করে যাচ্ছেন, এতে করে কি ডক্টর ইউনূসের একটা লম্বা চড়া সময় বা আরো একটা সময় থাকা উচিত? আরে ভাই, যদি শেখ হাসিনার পতন না হইতো, শেখ হাসিনা তো একটা ঝড়ে পতন হয়েছে, মানে একদম প্ল্যান প্রোগ্রাম করে না। আমরা, আপনারা, বিএনপিরা, হেফাজতরা, জামাতরা অনেক প্ল্যান প্রোগ্রাম করে আওয়ামী লীগকে নামানোর চেষ্টা করছি, আমরা নামাইতে পারি নাই। কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঝড় বাতাস এসে নেমে গেছে। তো আমরা কিন্তু মোটামুটি সেটেল ভাবে মেনেই নিয়েছিলাম যে এই সরকার আরো দীর্ঘ সময় থাকবে, মোটা কমপক্ষে 30 সাল পর্যন্ত থাকবে। এটা বিএনপি, জামাতের লোকজনও সেটেল ভাবে মেনে নিয়েছিল যে এটা আসলে থাকবে, এটা আমাদের কিছু করার নাই। কিন্তু সেই বাস্তবতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় হয়েছে আমরা মনে করি। তো আপনারা তো এখন ঘরে ঘুমাইতে পারেন, আপনাদের এখন বড় ধরনের কোনো চাপ নাই, ব্যবসা বাণিজ্য করতে পারেন, তাহলে ডক্টর ইউনূসকে তাড়ানোর এত দরকারটা কি? এখন যদি আওয়ামী লীগ থাকতো তাহলে তো ঘরে ঘুমাইতে পারতেন না, দেশের বাইরে থাকতেন, তাও তো থাকতে বাধ্য হইতেন। তো মনে করেন না যে ডক্টর ইউনূসের, আওয়ামী লীগ যে ডক্টর ইউনূসের মতো সরকার আছে, সে একটা লম্বা চড়া সময় থাকুক। আমি মনে করি রাজনৈতিক দলদেরকে আরো ইউনূসকে পরামর্শ দেওয়া উচিত যে আপনি আরো কিছু সংস্কার, যে বিষয়গুলো আসলে ডক্টর ইউনূসরাও বুঝে না, কিন্তু রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলগুলো বুঝে, কোন জায়গাগুলো আরো বেশি সংস্কার করা উচিত, তারা ক্ষমতা গেলে কোন জায়গাগুলো নিয়ে সংকটে পড়বে, সেই সংকটের জায়গাগুলা ডক্টর ইউনূসকে দেখাই দিয়ে যে এইগুলো আমাদেরকে সমাধান করে তারপরে আপনি নির্বাচন দিয়ে আমাদেরকে ক্ষমতা দেন। অতএব সেই অর্থে আমি মনে করি যে ডক্টর ইউনূসকে আরো একটা লম্বা সময় ক্ষমতা থাকা উচিত। যদি ডক্টর ইউনূস বলছে যে আগামী ডিসেম্বর থেকে জুন, এটাকেও আমি সঠিক সময় মনে করি না। আমি মনে করি আর একটু লম্বা সময় থাকা দরকার, এবং কি আরো খুঁটিনাটি যেসব সংস্কার আছে সেগুলো করা দরকার। এটা খুব বেশি দরকার রাজনৈতিক দলের জন্য, কারণ রাজনৈতিক দলরা
তাদের দল নিয়ন্ত্রণ করতে পারে না। আপনারা দেখছেন যে গত 6-7 মাসে বিএনপি হাজার হাজার নেতা কর্মীকে বহিষ্কার করছে, তারপর তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। অতএব এই জায়গাগুলা ডক্টর ইউনূস যদি 2-3 বছর ক্ষমতা চালান, দেশটা চালান, এই যে আগাছা বিভিন্ন দলে হয়ে রয়েছে এগুলা মরে যাবে। পরবর্তীতে এই দলগুলা তাদের দলীয় কর্মকাণ্ড এবং রাষ্ট্র চালাইতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমি জানি না, আমার মনে হয় যে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমার এই আলোচনার সাথে একমত হওয়ার কথা। যারা হবেন না তারা কেন হবেন না জানি না, তবে অবশ্যই ডক্টর ইউনূসের আরো লম্বা সময় থাকা উচিত বলে মনে করি। প্রিয় দর্শক, বিশেষভাবে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের আলোচনায় আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।